বাংলাদেশে এবার যে ঘটনা ঘটলো নিঃসন্দেহে সবকিছুকে হয়তো ছাপিয়ে গেল। রথযাত্রার দিন আমি একটি ভিডিও বানিয়েছিলাম এবং সেখানে বলেছিলাম বাংলাদেশে ভয়াবহ এক খেলা শুরু করেছেন মোহাম্মদ ইউনূস। ইচ্ছাকৃতভাবে হিন্দু নাগরিকদের টার্গেট করা হচ্ছে এবং প্রথম থেকেই হিন্দু নিধন যজ্ঞে কিন্তু মেতেছেন মোহাম্মদ ইউনূস। আর এবার সবকিছুকে ছাপিয়ে এক হিন্দু নারীকে ধর্ষণ করা হলো। শুধুমাত্র ধর্ষণের বিষয়টি থেমে থাকলো না, একটি ভিডিও করা হলো, সেই ভিডিওটি বিভিন্ন জায়গায় ইচ্ছাকৃত সার্কুলেট করা হলো এবং হিন্দুদেরকে আসলে বাংলাদেশে ঠিক কিভাবে ট্রিট করা হয় সেই ট্রিটমেন্টের ছবি কিন্তু আন্তর্জাতিক স্তর দেখলো। হোয়াটসঅ্যাপ, টুইটার, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম সকল জায়গায় সেই ভিডিও ভাইরাল এবং আলটিমেটলি বাংলাদেশ জুড়ে যে ধর্ম, এই ধর্মীয় মেরুকরণের আধারে সামাজিক স্তরে মানুষকে ট্রিটমেন্ট দেওয়া হয় সেই বিজ্ঞাপন কিন্তু আন্তর্জাতিক স্তরে বাংলাদেশের পক্ষ থেকে এস্টাবলিশড করা হলো। দেখুন, লাগাতার 2-3 দিন ধরে আমি বড় বেশি ধর্ষণ ওরিয়েন্টেড ভিডিও বানাতে শুরু করেছি। কারণ কি? কারণ আমি যেখানে থাকি সেই বাংলা রীতিমতো কসবা কাণ্ডে উত্তাল। আর এবার দেখুন বাংলাদেশে এই রকম একটি সিমিলার ঘটনা আমাদের সামনে উঠে এলো। কসবা কাণ্ড নিয়ে আমি লাগাতার ভিডিও করছি, আমরা লাগাতার ইন্টারভিউ নিচ্ছি। আপনারা বাংলার পলিটিক্সের সমস্ত ভিডিও শিবম দাস এই ইউটিউব চ্যানেলে কিন্তু খুঁজে পাবেন। কসবা কাণ্ডে যেরকম আমরা সরব, একইভাবে বাংলাদেশের এক হিন্দু নারীর উপর যে নির্যাতনের ঘটনা আন্তর্জাতিক স্তরে ছড়িয়ে পড়ল তা নিয়েও কিন্তু আমরা একইভাবে সরব এবং এর তীব্র প্রতিবাদ জানাই। যদিও বাংলাদেশের এই ঘটনার এক আন্তর্জাতিক প্রেক্ষাপট আছে। ঘটনাটি কি ঘটেছে আমি সহজ করে আগে আপনাদের একটু বলে দিই। 26শে জুন 2025 বাংলাদেশের কুমিল্লায় এই ধরনের নৃশংস এক ঘটনা ঘটে, যেখানে দেখা যায় এই 21 বছরের একজন হিন্দু নারীকে ধর্ষণ করা হয় এবং যখন ধর্ষণ করা হয় সেই ধর্ষণের ভিডিও নাকি শুট করা হচ্ছিল কিছু জনের দ্বারা। অর্থাৎ সেই নারীকে থামানোর কোনো দরকার পড়েনি, মানে এই ঘটনা থামানোর তারা চেষ্টা করেননি, তারা ভিডিও করেছেন এবং পরবর্তীকালে জানা যায় যিনি অরিজিনাল অভিযুক্ত সেই অভিযুক্ত ব্যক্তিরই মানে সাগরেদ এই যারা ভিডিও ক্যামেরা নিয়ে এই ভিডিওগুলো করছিলেন তারাই। আন্তর্জাতিক প্রেক্ষাপটটা কোথায় দেখুন, ভারত যে কথা বারবার বলে এসছে যে বাংলাদেশের হিন্দুরা সুরক্ষিত নয়, বাংলাদেশের হিন্দুদের উপর আক্রমণ করা হচ্ছে, বাংলাদেশের হিন্দু মুসলমান যে এই যে ব্যভিচার, এই যে বিরোধ তা কিন্তু সর্বোচ্চ জায়গায় চলে গেছে সে 60 মাসে মোহাম্মদ ইউনূসের রাজত্বকালে। সেই কোনো কিছুই কিন্তু বাংলাদেশ সরকার কর্ণপাত করেনি। মোহাম্মদ ইউনূস বারংবার কি বলেছেন? মোহাম্মদ ইউনূস বারংবার বলেছেন আসলে এগুলো ভারতের মিডিয়ার অপপ্রচার। আর আজকে দেখুন বাংলাদেশের সড়কে রাজপথে শুধুমাত্র ছাত্রছাত্রীরা নেমেছেন তা নয়, একাধিক পেশার একাধিক মানুষই কিন্তু সরকার বিরোধী আন্দোলনে পা মিলিয়েছেন। তাদের একটাই দাবি, যারা এই নির্মম হত্যাকাণ্ড ঘটালো তাদেরকে উপযুক্ত শাস্তি দিতে হবে। পুলিশ অভিযুক্ত এক ব্যক্তিকে অ্যারেস্ট করেছেন, তার রাজনৈতিক পরিচয় আরো ভয়ঙ্কর। এই ব্যক্তির নাম ফেজার আলী, তিনি বিএনপির নেতা। যে বিএনপি কিছুদিন আগেও ভারতের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন, সেই বিএনপির একজন নেতা এই ধরনের ঘৃণ্য কাজ করলেন, সেটা কিন্তু মেনে নেওয়া সত্যি আনএক্সেপ্টেবল এবং কঠিন। পুরো বিষয়টি বাংলাদেশ কোর্টে যায়। কোর্ট কি বলে আমি একটু পয়েন্ট ওয়াইজ আপনাদেরকে তুলে ধরতে চাই, তাহলে আপনারা বুঝতে পারবেন বাংলাদেশের সামগ্রিক চেহারাটা এক্স্যাক্টলি কোন জায়গায় দাঁড়িয়ে আছে। বাংলাদেশের কোর্ট বলে অবিলম্বে সোশ্যাল নেটওয়ার্ক থেকে সমস্ত ভিডিও সরিয়ে দিতে হবে। যে নারীটি এই ঘটনার যার সঙ্গে হয়েছে তাকে সাইকোলজিক্যাল সাপোর্ট দিতে হবে এবং এই পুরো তদন্ত প্রক্রিয়া এবং বিচারাধীন এই পুরো বিষয়টির মীমাংসা 90 দিনের মধ্যে করতে হবে। তিনি পরিষ্কারভাবে একটি লাইন উল্লেখ করেছেন যে রেপ ভিডিওস অ্যাজ ওয়ার ট্রফিস, কখনোই যেন এটা হতে দেওয়া না হয়। এই রেয়ার ভিডিওসকে বা রেপ ভিডিওসকে আপনারা সার্কুলেট করে আপনারা ভাবছেন যুদ্ধের ট্রফি জিতে গেছেন, সেটা কিন্তু কোনোদিন হতে দেওয়া সম্ভব নয়। হাইকোর্ট অ্যাক্টিভলি এই পুরো বিষয়টার মধ্যে ঢুকেছেন, কারণ না ঢুকলে তাদেরও হয়তো কোনো না কোনো জায়গায় বিশ্বাসযোগ্যতার প্রশ্ন কিন্তু একটা ধাক্কা খেত। দেখুন এই পুরো বিষয়টা বাংলাদেশের
যদি সামাজিক অবস্থান দেখেন তাহলে কোন কোন প্রশ্ন তুলতে পারে? প্রথমত, সংখ্যালঘুরা সুরক্ষিত নয়। যখন ইচ্ছা যে পারছে মন্দিরের মধ্যে পেট্রোল বোমা ছুড়ে দিচ্ছে, যেটা আমরা দুর্গাপুজোয় দেখেছি। তারপর দেখলাম ঢাকার মতো একটি শহরে একটি মন্দিরকে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো। ভারত কড়া অ্যাকশন নেওয়ার কথা বললেন, কড়া হুঁশিয়ারি দিল, প্রতিবাদ করলো। 3 নম্বর, আজকে যে ঘটনা আমরা দেখলাম যে ঢাকার রাজপথ ফের একবার আন্দোলিত হলো, কারণ একজন হিন্দু নারী, যিনি আবার 21 বছর বয়সী নারী, যার 2 সন্তানও আছে, সেই রকম একজন নারীকে ধর্ষিত হতে হলো কোনো এক সংখ্যাগুরু মানুষের দ্বারা, ফ্রেজার আলীর দ্বারা, যার রাজনৈতিক পরিচয়ও সমাজে ভীষণ মাত্রায় প্রতিষ্ঠিত। সব মিলিয়ে আন্তর্জাতিক সংগঠন কোথায়, এই প্রশ্ন তো উঠবে। ভারত তো দিনের পর দিন স্টেটমেন্ট দিয়ে যাচ্ছে, ভারত তো দিনের পর দিন বিভিন্ন রকম হুঁশিয়ারি দিচ্ছে, কথা বলছে, তারা প্রত্যেকটি বিষয়কে আন্তর্জাতিক প্রাঙ্গণে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। ভারতের বিদেশ মন্ত্রক এই বিষয়ে কন্ডেম প্রকাশ করেছে। শুধু তাই নয়, ভারতের একাধিক সংগঠন সরাসরি ভারত সরকারের কাছে আবেদন জানিয়েছে এই ঘটনা যেন ইউনাইটেড নেশন অব্দি নিয়ে যাওয়া হয়। সরাসরি এখানে বলা হয়েছে অবিলম্বে এই ঘটনা ইউনাইটেড নেশনের যে হিউম্যান রাইটস কাউন্সিল আছে সেখানে নিয়ে যাওয়া হোক। কিন্তু আমার প্রশ্ন হলো, ভারতকে কেন হিউম্যান রাইটস কাউন্সিলে নিয়ে যেতে হবে? হিউম্যান রাইটস কাউন্সিল, জাতিসংঘের যে সংস্থা আছে, তারা কেন স্বতঃস্ফূর্তভাবে এই পুরো বিষয়গুলো হ্যান্ডেল করবেন না? কালকে বাংলাদেশের পক্ষ থেকে আরো একটি খবর উঠে এসছে, তা কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎকে অত্যন্ত খারাপ একটা জায়গায় নিয়ে যেতে পারে। বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশে নাকি জাতিসংঘের মানবাধিকার কমিশনের একটি অফিস খোলা হবে। হঠাৎ করে দেশের মধ্যে বিদেশি একটি সংগঠনের অফিস কেন খোলা হবে, এ বিষয় নিয়ে ইতিমধ্যেই বাংলাদেশের রাজনীতি কিন্তু উত্তাল। শুনুন, এই মানবাধিকার কমিশনের যে অফিস খোলা হচ্ছে তা খুব একটা সহজ কাজে খোলা হচ্ছে এটা ভাববেন না। মানবাধিকার কমিশন অনেক দিন ধরে এই রোহিঙ্গা সমস্যায় জর্জরিত। তারা বুঝতেই পারছে না রোহিঙ্গাদের নিয়ে তারা করবেটা কি। আর এখন এই অফিসটিকে কাজে লাগিয়ে আমেরিকা তাদের কিন্তু জিওপলিটিক্যাল পলিসিকে কন্ট্রোল করার চেষ্টা করবে। কিভাবে জানেন? মানবাধিকার কমিশনের এই অফিস খুলে তারা প্রচ্ছন্নে আরাকান আর্মিকে সাহায্য করবে মায়ানমারে। এমনকি মানব করিডোর যে তৈরি করার কথা আমেরিকার পক্ষ থেকে বারবার ভাবা হচ্ছিল, সেই মানব করিডোর তৈরির প্রথম ধাপ হলো জাতিসংঘের এই মানবাধিকার কমিশনের অফিস। এবার মানবাধিকার নাম করে আমেরিকা কি করবে, একটি করিডোরকে ব্যবহার করার চেষ্টা করবে এবং সেই করিডোর দিয়ে আরাকান আর্মি, যারা কিনা মায়ানমারে জুংটা সরকারের বিপক্ষে লড়ছে, তাদের হাতে অস্ত্র তুলে দেওয়ার চেষ্টা করবে। এই অস্ত্র যখন তারা তুলে দেবে তখন আরাকান আর্মি শক্তিশালী শক্তিতে পরিণত হবে। এই শক্তিশালী হওয়ার পর তারা জুংটা সরকারের বিপক্ষে সহজেই যুদ্ধ করতে পারবে, কারণ জুংটা সরকারের বিপক্ষে যে চীন ছিল সেই চীন কখনোই প্রকাশ্যে আসবেই না। অর্থাৎ বাংলাদেশের মাটিকে ব্যবহার করে আলটিমেটলি প্রতিবেশী আরো একটা দেশে মায়ানমারে চীন ভার্সেস আমেরিকা যুদ্ধ শুরু হলে বলে। আর এই পুরো বিষয়টা তদারকি করছে মোহাম্মদ ইউনূস, এবং মোহাম্মদ ইউনূস কারোর সাথে কোনো কথাবার্তা না বলে, রাজনৈতিক কোনো আলোচনা না করে একটা মানবাধিকারের কমিশনের যে অফিস সেটা খোলার বাংলাদেশে একটি নির্দেশিকা দিয়ে দিলেন। কার স্বার্থে এই নির্দেশিকা দেওয়া হলো? কি থেকে বাঁচার জন্য তারা এই নির্দেশিকা দিলেন? কি চাইছেন মোহাম্মদ ইউনূস? তিনি তো নির্বাচিত কোনো সরকার নন, তিনি অন্তর্বর্তীকালীন একটি সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের 3টে প্রধান দাবি ছিল, যে তারা সংস্কার করতে চেয়েছিলেন, তারা আইন শৃঙ্খলাকে ফিরিয়ে আনতে চেয়েছিলেন, এবং 3 নম্বর, তারা বিচার ব্যবস্থাকে সুন্দরভাবে সাজাতে চেয়েছিলেন। আজকের দিনে দাঁড়িয়ে এসে মানবাধিকার কমিশনের একটি অফিসকে খোলা ছাড়পত্র দেওয়ার কাজ এই অন্তর্বর্তীকালীন সরকারের হাতে কি ছিল? তাই কিন্তু প্রশ্নটা উঠছে। আর এই বিচার বলুন, সমাজ সংস্কার বলুন, আইন ব্যবস্থার পুনরুদ্ধার বলুন, ঠিক কোন কাজটি মোহাম্মদ ইউনূস করেছেন সেই প্রশ্ন কিন্তু দিনের শেষে উঠবে। শুধুমাত্র ভারত বিরোধিতাকে আশ্রয় করে বেঁচে আছে একটা সরকার, যারা ভারতের সঙ্গে তো লড়ার মতো কোনো ক্ষমতা তাদের নেই। উল্টে ভারত এখন তাদের বিপক্ষে যে অ্যাগ্রেসিভলি অ্যাকশন নিতে শুরু করেছে, তা থেকে বাঁচার অন্য পথও তারা আর খুঁজে পাচ্ছে না। ভারতকে এই পুরো বিষয়টি হিউম্যান রাইটস কাউন্সিলে নিয়ে যাওয়া কি উচিত? যদি নিয়ে যায় তাহলে বাংলাদেশকে প্রকাশ্যে আন্তর্জাতিক স্তরে সমর্থন কি করবে কোনো দেশ? অনেক প্রশ্ন কিন্তু উঠে গেল একটা ঘটনা, কারণ এই ঘটনা শুধুমাত্র ধর্ষণের আঙ্গিনায় আর আটকে নেই। এই পুরো বিষয়টি আন্তর্জাতিক স্তরে ধর্মীয় মেরুকরণের যে আসলে যে হিংসা,
ধর্মীয় মেরুকরণের আধারে এই হিংসা ঘটে চলা একটা রাষ্ট্রের আসল চেহারাকে উন্মোচনের একটা বিষয়। এবং এই ঘটনা যদি ভারত আন্তর্জাতিক স্তরে মানবাধিকার কাউন্সিল বা হিউম্যান রাইটস কমিশনে নিয়ে যায়, তাহলে অবাক হওয়ারও কিছু থাকবে না। কি করা উচিত ভারতের, এই প্রশ্ন তো উঠবে। কালকে ভারতের সংসদীয় কমিটির যে মিটিং হয়েছে, সেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে, ভারতের এই স্ট্র্যাটেজিস্টরা বলেছেন যে বাংলাদেশের নির্বাচন অবিলম্বে করতে হবে, প্রয়োজনে আমেরিকা, ইউকে কিংবা ইউনাইটেড নেশনের সাহায্য নিতে হবে। অর্থাৎ ভারতের এই বিশেষজ্ঞ কমিটিও বুঝিয়ে দিয়েছেন, মোহাম্মদ ইউনূস যতদিন থাকবে এই বাংলাদেশের সঙ্গে কোনো সম্পর্ক নয়, বরঞ্চ বাংলাদেশ যেরকম র্যাডিকালাইজেশন একটা রাষ্ট্রে পরিণত হয়েছে, সেই র্যাডিকালাইজেশন থেকে উদ্ধার করার জন্য অবিলম্বে এই পুরো বিষয়টায় ঢুকতে হবে। কিন্তু ভারত কি ঢুকবে? প্রশ্ন কিন্তু থেকেই যায়। কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন। ধন্যবাদ।